হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে ক্লাসরুম অফ এলিটের 10 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। এবং ক্লাসরুম অফ এলিটের এ পর্যন্ত মোট 2টো সিজন এসেছে, প্রত্যেকটা সিজনে 12টা করে এপিসোড। তো প্রায় আমরা ফার্স্ট সিজনের একেবারে শেষে চলে এসেছি। তো বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো এই পর্ব শুরু হয় সাদা একটা ঘরের মধ্য দেখিয়ে, যেখানে আয়ানোকোজির সাথে আরো অনেক বাচ্চারা ছিল, আর ওরা এখানে এক ধরনের পরীক্ষা দিচ্ছিল। আর জায়গাটা দেখে মনে হচ্ছে এটা এমন একটা ফ্যাসিলিটি যেখানে একই বয়সী বাচ্চাদের মানে একই রকম ট্রেনিং করানো হচ্ছে বিশেষ কোনো কারণে, মানে যেটা আমরা ইংলিশ সিনেমাতে, গোয়েন্দা সিনেমাতে দেখে থাকি, যে ছোটবেলা থেকে বাচ্চাদের একটা বিশেষ ধরনের ট্রেন করানো হয়ে থাকে, অনেকটা সেরকম। আর তখন একটা লোক আয়ানোকোজির সামনে আসে এবং বলে, কয়োটা, একটা কথা মনে রাখবে, শক্তি থাকার পরও সেটা যদি ব্যবহার করতে না পারো তাহলে এটা একটা বোকার পরিচয় হয়। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারি এবং কনফিউজড হয়ে যাই যে আয়ানোকোজির তাহলে আসল নাম কি কয়োটা? তো যাই হোক, এই ব্যক্তিটা কে ছিল এবং এই ফ্যাসিলিটিটা কি, আয়ানোকোজি কই থেকে এসেছে, এটা আমরা পরে জানতে পারবো। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই আর ওই আইল্যান্ডে বা দ্বীপে পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। আর তখন আমরা দেখতে পাই সব বাচ্চারা অনেক সুন্দরভাবে কাজ করছিল এবং ইয়োসোর নির্দেশনা মেনে সবাই কাজ করছিল। আর ইয়োসোর পরিচয় অবশ্যই তোমাদের দিতে হবে না, ওই যে সেই ছেলেটা যার গার্লফ্রেন্ড আছে আর কি। তো তখন আমরা আয়ানোকোজি এবং হরিকিতাকে একসাথে হাঁটতে দেখি। তো ওদের কোন একটা হয়তো কাজ করতে দেওয়া হয়েছে। হরিকিতা তখন বলে, আমাকে দেখে নিশ্চয়ই তোমার অনেক ভালো লেগেছে যে তুমি এইসব কাজে আমাকে উদ্যোগী করে তুলেছো। আয়ানোকোজি তখন বলে, না, ব্যাপারটা এরকম না যে আমারও কাজ করতে খুব ভালো লাগছে, কিন্তু কিছু তো করতে হবে, আমি জাস্ট টাইম পাস করছি। আর তখন হরিকিতা বলে, সত্যি কথা কি জানো, আমার মনে হয় এই দ্বীপে ফালতু ঘুরে আমরা আমাদের স্টামিনা নষ্ট করছি, এতে কোনো লাভ নেই। আর তখন আয়ানোকোজি বলে, হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার এটাও খেয়াল রাখা উচিত যে বাকি সেকশনের বাচ্চারাও কিন্তু তোমার পেছনে পড়ে রয়েছে। মানে বুঝতে পারছো, যেহেতু ক্লাস ক্যাপ্টেন বা লিডার, ওর সম্পর্কে যদি তথ্য পেয়ে যায় তাহলে তোরা পয়েন্টস পাবে, 50 পয়েন্টস। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের ক্লাস বি সেকশনের লোকদের দেখানো হয়, যারা কিনা খুবই সুন্দর একটা জায়গা পেয়েছে, মানে খুবই সুন্দর একটা জায়গা ওরা বেসমেন্ট করেছে। এর সাথে সাথে ওরা খুবই সুন্দরভাবে নিজেদেরকে গুছগাছ করে রেখেছে, মানে ওরা খুবই ওরিয়েন্টেড এবং ওদের মধ্যে খুবই একতা বেশি আর কি। তো আয়ানোকোজি আর হরিকিতা এখানে আসে, আর তারপর ইসিওনসি ওই মেয়েটা করে কি ওদের সেকশন বি এর জায়গা ঘুরে দেখায়। তো সেকশন বি এত সুন্দর জায়গা দেখে হরিকিতা পুরো ইমপ্রেসড হয়ে যায় এবং ও বলে ওঠে, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও সেকশন বির স্টুডেন্টরা অনেক বেশি ডিসিপ্লিনের মধ্যে থাকে। আর তারপর এখানে একটা ছেলে আসে আর ইসিওনজিকে বলে, এবার আমাদের কি করতে হবে? আর তখন ইসিওনজি ওকে একটা কাজ বলে দাও, সে কাজ করতে চলে যায়। মানে ওরা সবাই একটা জোটবদ্ধ ভাবে থাকে এবং একসাথে কাজ করে। তো এটা দেখার পরে হরিকিতা প্রশ্ন করে, ওই ছেলেটাকে দেখে তো মনে হলো না তোমার ক্লাসের। ওকে, ইসিওনজি তখন বলে, হ্যাঁ, ওই ছেলেটা আমাদের ক্লাসের স্টুডেন্ট না, ও ক্লাস সি এর স্টুডেন্ট, ওর নাম হচ্ছে কানাডা। আর ও আমাদের সেকশনে এজন্যই জয়েন করেছে কারণ ওর সেকশন সির স্টুডেন্টরা ওকে ক্যাম্প থেকে বের করে দিয়েছে। তো বুঝতেই পারছো সেকশন সি কিন্তু খুবই খারাপ, এরা গত পর্বে একটা মেয়েকে বের করে দিয়েছে, এই পর্বে ওকে। তো এটা বলার পরে ইসিওনজি ওর কাছে লেগে যায় আর হরিকিতা এবং আয়ানোকোজি এখান থেকে চলে যায়। আর এরপরে ওরা এস সেকশনের স্পটটা লুকিয়ে দেখতে থাকে। আর হরিকিতা তখন বলে, এখান থেকে ভালো করে তো কিছু দেখাই যাচ্ছে না। তো আয়ানোকোজি তখন বলে, আচ্ছা ঠিক আছে, চল আমরা এগিয়ে গিয়ে দেখি। তো হরিকিতা তখন আয়ানোকোজিকে থামাতে চায়, কিন্তু তখন আয়ানোকোজি বলে, দেখো ওরা সেকশনের, তাতে কি হয়েছে, আমরা তো লুকিয়ে থাকবো ওদের কাছ থেকে, ওরা দেখতে পারবে না। হরিকিতা তখন বলে, আমাদের ওখানে গেলে কোনো লাভও তো নেই। আয়ানোকোজি বলে, এখানে থেকেও তো কোনো লাভ হচ্ছে না। তো তখন এরা করে কি সামনে এগোতে থাকে, কিন্তু তখনই সেকশনের একজন স্টুডেন্ট ওদেরকে দেখে ফেলে এবং বলে, তোমাদের কি চাই? হরিকিতা তখন বলে, আমরা জাস্ট তোমাদের স্পটটা দেখতে এসেছি। আর এই কথা বলে হরিকিতা ভেতরে ঢোকার চেষ্টা করে আর আমরা বুঝতে পারি সেকশন এর স্টুডেন্টরা হয়তো এই গুহার মধ্যে ওদের বেস বানিয়ে নিয়েছে। তো সেকশনের ওই ছেলেটা ওকে থামিয়ে দেয় এবং বলে, এটা একটা অকুপাইড বা দখলকৃত জায়গা, তুমি বুঝতে পারছো না, সেকশন এ এটা দখল করেছে। তো হরিকিতা তখন বলে, তোমরা এই জায়গাকে দখল করেছো, এটা ভালো কথা, কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই যে অন্য সেকশনে কেউ এসে ওই স্পটটা দেখতে পারবে না, তাই না? আর হ্যাঁ, আমি এটা জানি এই জায়গাটা আমরা জাস্ট ব্যবহার করতে পারবো না, কিন্তু দেখতে তো কোনো ক্ষতি নেই। আর সত্যি বলতে আমার মনে হচ্ছে তুমি উল্টো নিয়ম ভঙ্গ করছো আমাকে বাধা দিয়ে। তো এটা বলার পরে হরিকিতা যখন ভেতরে যেতেই লাগে তখনই সেকশনের যে ওই টাকলো ছেলেটা ছিল, আই মিন লিডার, সে গুহার ভেতর থেকে বের হয়ে আসে এবং ওর হাতে একটা তীর ধনুক ছিল। তো টাকলো বের হয়ে বলে, আমার মনে পড়ছে না যে আমি তোমাকে এমন কোন অর্ডার দিয়েছি যে তুমি তোমার বন্ধু বান্ধবদের এখানে ইনভাইট করতে পারো। তো হরিকিতা তখন বলে, তুমি এত ওভার রিয়েক্ট করছো কেন, আমরা তো শুধুমাত্র স্পটটাই দেখতে এসেছি। তো টাকলো তখন বলে, তুমি দেখতে পারো, কিন্তু এরপরে যেটা হবে সেটার জন্য কি তুমি প্রস্তুত আছো? আর তুমি কি জানো না একটা সেকশন শুধুমাত্র একটা জায়গায় দখল করতে পারবে এবং শেষ পর্যন্ত ওই জায়গাটাকে তাদেরই রক্ষা করতে হবে। আর তুমি যদি এই নিয়মটা ভাঙতে চাও, আমিও আমার নিয়মটা ভেঙে ফেলবো, আর তার মানে এখানে একটা লড়াই হতে পারে। আর টাকলো যখন ওই কথা বলে তখনই আমরা দেখি সেকশন এর সকল ছেলে মেয়েরা লাঠি নিয়ে এমন ভাবে আসতে থাকে যেন এখানে ওদের ধরে মারবে। আর তখন টাকলো বলে, দেখো তোমাদের জন্য এটাই ভালো হবে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। আর এরপর আমাদের সেকশন সির স্পট দেখানো হয় এবং ওরা মূলত সি বিচে ছিল, ওরা কোনো ঝামেলার মধ্যে যায়নি, ভেতরে ঢোকেনি, সি বিচে ছিল। মেয়েরা মনে করছে, দেখতেই পাচ্ছ, বিস্তারিত আমি একটু দেখাই, মানে বুঝোই তো ব্যাপারটা, মেয়েরা সুইমিং করছিল, আরো অনেক রকম অনেক কিছু উপভোগ করছিল, মানে ওরা লাগে যেন সামার ভ্যাকেশন এসেছে, কোনো টেস্ট দিতে আসেনি। আর এরপর আমাদের প্যান্থারকে দেখানো হয়। তো এই ছেলেটাকে তোমরা এর আগেও দেখেছো, এই ছেলেটা কিন্তু
যেহেতু ওই যে রুয়েনের কথায় যে 3টা ছেলে বলেছিল যে সুডো ওদেরকে মেরেছে তার একটা আর কি, তো ওরা এসে হরিকিতা আর আয়নাকোজিকে বলে তোমাদের স্যার রুয়েন রাখছে, চিন্তা করো স্যার রুয়েন। তো হরিকিতা রুয়েনকে তখন বলে তোমরা তো এখানে অনেক মজা করছো, মনে হচ্ছে তোমরা এখানে টেস্ট দিতে আসোনি, অনেক কিছু করতে এসেছো। রুয়েন বলে মজা করবো না কেন, আমরা তো গ্রীষ্মকালের ছুটিতে এসেছি, তো মজা তো করতেই হবে। তো হরিকিতা তখন বলে তুমি নিশ্চয়ই ক্লাসের লিডার, তো লিডার যদি এরকম হয় তার বাচ্চারা আর কি করবে। আর এরপর আমরা দেখতে পাই রুয়েন একটা বসের মতো কাজ করছে এখানে, মানে পুরো বস রাজাও। ও আরো একটা বাচ্চাকে ডাক দেয় এবং ওর মাথায় বিয়ার ঢেলে দেয় এবং বলে হারামজাদা এটাকে ঠান্ডা করে নিয়ে আয়। আর তারপর রুয়েন বলে দেখো ওই 100-150 পয়েন্টের জন্য আমার ক্লাসমেটদেরকে আমি না খেয়ে রাখবো, আমরা এখানে মজা করতে এসেছি, ওই পয়েন্ট দিয়ে আমরা কি করবো। তো এটা শুনে হরিকিতা বুঝতে পারে যে ওরা আসলে টেস্ট দিতে আসেন, ওরা এসেছে আকাম করতে। তখন হঠাৎ করে থেমে গিয়ে হরিকিতা বলে আচ্ছা ইবু নামে মেয়েটি তোমাদের ক্লাসের তাই না? রুয়েন বলে হ্যাঁ, তো কি হয়েছে? হরিকিতা বলে কিছু না, কিন্তু হরিকিতা তখন অনেক রাগান্বিত মরেছিল এবং তারপর আবার হরিকিতা বলে ওঠে ওর সাথে এরকম ব্যবহার কেন করেছিলে? তো রুয়েন তখন বলে রাজার কথা যদি কোনো চাকর না শুনে তার সাথে এরকমই হওয়া উচিত, তাকে এই জন্য আমি পানিশমেন্ট দিয়েছি। আর তখন আমাদের বলা হয় যে রুয়েন তাদের যতগুলো স্টুডেন্ট ছিল তাদের সবার পয়েন্ট ইউজ করে ফেলেছে, তো এই জন্য ওর সেকশন থেকে কোন ছাত্রছাত্রী গেল বা কি হলো এতে ওর কিছু যায় আসে না, কারণ ওরা এসেছে এখানে মজা করতে। তো এই সমস্ত কথা শোনার পরে আয়নাকোজি মনে মনে ভাবতে থাকে এই শালারা তো ভালো বুদ্ধি খাটিয়েছে, আমরা মনে হয় একটু বেশি সিরিয়াস নিয়ে ফেলেছি পয়েন্ট নিয়ে। আর এরপর রুয়েন হরিকিতাকে এমন একটা কথা বলে মানে যেটা শুনে তুমি আকাশ থেকে পড়ে যাবে। রুয়েন হরিকিতাকে বলে আচ্ছা এসব বাদ দাও, চলো আমরা একসাথে একটু খেলি, তুমি যদি চাও তোমার জন্য একটা স্পেশাল তাবু বানাতে পারি, সেখানে ভালোই খেলা হবে। তো হরিকিতা এটা শুনে আয়নাকোজিকে বলে এখান থেকে দ্রুত চলো তো, এখানে আমি এই শয়তানের সামনে যদি আর এক মুহূর্ত থাকি ওকে দেখলে আমার বমি আসবে। তো ওরা দুজন যখন সামনের দিকে চলে আসছিল তখন রুয়েন আবারও চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে আচ্ছা তোমার যদি মজা করার ইচ্ছে হয় তাহলে চলে এসো, আর হাতে বল নিয়ে বাজে ইঙ্গিত দিতে থাকে। তো এখানে বুঝতেই পারছো যে রুয়েন আসলে কোন টাইপের একটা ছেলে। তো যাই হোক ওরা এখান থেকে চলে আসে এবং হরিকিতা আয়নাকোজিকে বলে ওদের এভাবে মজা করতে দাও, এতে আমাদেরই লাভ, ওরা সেকশন ডিতে চলে যাবে পয়েন্ট হারিয়ে, আমরা সেকশন সিতে, আর আমাদের যদি এখানে আর 5 দিন টিকে থাকতে হয় তাহলে আমাদের পয়েন্টগুলোকে জিনিসগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আয়নাকোজি তখন বলে এই রুয়েনের তো কোনো পরিকল্পনাই নেই এখানে আরো 5 দিন থাকার, আমার মনে হচ্ছে আমাদের কোয়েনজি যেমন নৌকায় ফিরে গিয়েছে রুয়েনও ওরকম একটা করবে, মানে এখান থেকে চলে যাবে, ও এখানে পয়েন্ট শেষ করে মজা টজা করে তারপর বলবে আমি অসুস্থ, তো এর ফলে ওরা জাহাজে গিয়ে আরামে মজা করবে, আর মাঝখান থেকে ওদের একটা সামার ভ্যাকেশন কাটানো হয়ে গেল। তো হরিকিতা বলে তার মানে হলো ওরা পরীক্ষা দিতেই আসেনি, ওরা এসেছিল মজা করতে। তো এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু একজন জেগেছিল এবং কেউ একজন ইবুকের ব্যাগ থেকে, ইবুক মানে ওই যে সেকশন সির সেই মেয়েটা নতুন এসেছে, ওর ব্যাগ থেকে একটা প্যান্টি চুরি করে নেয়, এনে এটা আমাদের দেখানো হয় না। আর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, সবার প্রথমে ইয়োসো ওঠে আর তারপর আয়নাকোজি ঘুম থেকে ওঠে। তো ইয়োসো বলে ভাই এই জঙ্গলে ঘুমানো অনেক সমস্যা, অনেক টেনশন থাকে, আর আজকে ছিল ওদের 4র্থ দিন। তো আয়নাকোজি সাকুরাকে বলে তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে অন্যদের সাথে কথা বলতে? সাকুরা বলে না এরকম কোনো বিষয় নয়, আর যখন এই ট্রিপের প্ল্যান চলছিল তখন থেকে আসলে আমার এখানে আসার জন্য একটুও ভালো লাগছিল না, কারণ এখানে আমার কোনো বন্ধু নেই, কিন্তু এখন আমি খুশি যে আমি তোমাদের মতো লোকদের সাথে আমি এখানে আসতে পেরেছি, তোমরা আসলে অনেক সাপোর্টিভ। আর তারপর আয়নাকোজি এমন একটা পোজ দেয়, সাকুরা বলে ইস আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো আমি তোমার একটা ছবি তুলতে পারতাম। আর এখানে ওদের দুজনের ভালো একটা কানেকশন হতে থাকে। আর তখন আমাদের ওই জায়গায় দেখানো হয় যেখানে সেকশন সির স্টুডেন্টরা ছিল, কিন্তু এখন ওখানে কেউ নেই। তো এর মানে কি ওরা কি জাহাজে ফিরে গিয়েছে? আর এটা দেখে ইজিওনসি বলে আমার মনে হয় সেকশন সির লিডারের সাথে আমাদের দেখা করার দরকার ছিল। আর ওর পাশেই দাঁড়িয়ে থাকা একটা ছেলেটি বলে ওঠে দেখে এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল যাতে সবাই পয়েন্ট বাড়াতে পারে, আর যেহেতু ও সেকশন সির সকল বাচ্চারা এখান থেকে চলে গিয়েছে তো এর মানে ওরা গেম থেকে একদম বাদ হয়ে গিয়েছে। তো এর মানে আমরা একবারে সেকশন সিতে চলে আসছি, এটা মোটামুটি শিওর। আর এখানে আমরা আয়নাকোজি এবং সাকুরাকেও দেখতে পাই, ওরা বলে তোমরা কি সেকশন এর কাসুরার ব্যাপারে কিছু জানো? কাসুরা মানে হয় টাকটা আর কি। আর ওর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তখন বলে আসলে সুগানাগি পরীক্ষার বাইরে থাকার কারণে ওই কাসুরা ওদের লিডার হয়েছে। সুগানাগি মানে ওই যে মেয়েটি ছিল হয়তো অসুস্থতার কারণে জয়েন করতে পারেনি, এর আগেও মনে হয় আমরা এর সম্পর্কে শুনেছি আর কি যে একজন জয়েন করতে পারেনি। তো যাই হোক ওই ছেলেটা তখন বলে ওঠে যে কাসুরা অনেক স্মার্ট এই জন্যই লিডার হয়েছে, কিন্তু সুগানাগি যেহেতু অনুপস্থিত হতে পারে ওদের নিজেদের মধ্যে কোনো ঝামেলাও লাগতে পারে। আর ইজিওনসি তখন বলে হয়তো তুমি ঠিকই বলেছো, ইজিওনসিকে তো চেনো, ওই যে ইয়োসোর যে গার্লফ্রেন্ড। তো এখানে আমরা যেটা বুঝতে পারি এইখানে আসার পরেই কিন্তু রুয়েন আর হচ্ছে ওই কাসুরা মানে টাকলা একটা প্ল্যান করেছিল। তো সেই প্ল্যান মোতাবেকই হয়তো ওরা ওই মেয়েটিকে আই মিন সুগানাগিকে ওরা বাদ দিয়ে কাসুরাকে আর কি তোমার লিডার বানিয়েছে সেকশনের। আমি শিওর না, আমি জাস্ট আন্দাজ করে বলছি। তবে এখানে আরো বলা হয় যে সুগানাগি এবং কাসুরা দুজন একে অপরের বিপরীত চিন্তা ভাবনার লোক। আর এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয় এবং সকল বাচ্চারা কথাবার্তা বলে নিজেদের মধ্যে, আর ওরা বলে আরো একটা দিন চলে গেল, আর মাত্র 3টা দিন। আর এখানে তখন আরেকজন বলে ওঠে তুমি কি জানো সেকশন সির সকল বাচ্চারা জাহাজের দিকে ফিরে যাচ্ছিল? ইউসে বলে তুমি এসবের ব্যাপারে কিভাবে জানো? তখন আরেকটা মেয়ে বলে ওরা মনে হয় হার মেনে নিয়েছে। আর এরপর আমাদের সবার প্রিয় কুশিতাকে দেখানো হয়, অনেকক্ষণ পর ওকে দেখানো হলো। তো কুশি তো তখন ইবুকের কাছে যায় এবং বলে তুমি এখন কি করবে ইবুকে? ইবুকে বলে আমি ওদের মুখ আর দ্বিতীয়বার দেখতে চাই না, আমি তোমাদের সাথে থাকাই পছন্দ করবো, মানে সেকশন সির সাথে ও জাহাজে যাবে
ঝামেলা। তো এই কথা শোনার পরে সুডোর একটু সন্দেহ হয়। সুডো বলে মেয়েটাকে তোমার ঝামেলা মনে হচ্ছে, তুমি সেকশন সি কি ছাড়ার পরিকল্পনা করছো? ইবু বলে না। তো এই কথার পর ইবু চলে যেতে থাকে সেখান থেকে, কিন্তু সুডো বলে দাঁড়াও এবং ওর হাত ধরে ফেলে। আর ইবু তখন বলে আমার হাত ছাড়ো। তো ওদের দুজনের মধ্যে প্রায় যখন লড়াই লেগে যাবে তখন ইউসু এসে সব ম্যানেজ করে নেয়। আর পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় মেয়েরা ছেলেদের তাঁবুর বাইরে এসে চিল্লাপাল্লা করছিল এবং সকল মেয়েরা বলতে থাকে যে তোমাদের সাথে কিছু বলার ছিল। আসলে কিভাবে বলি, আসলে কেউ একজন আমাদের আন্ডার প্যান্ট চুরি করেছে, প্যান্টি চুরি করেছে। তো হিরো তো তখন বলে এই কথার মানে কি, তুমি কি আমাদের সন্দেহ করছো? তো মেয়েরা তখন বলতে থাকে হ্যাঁ অবশ্যই, তোমাদের ছেলেদের মধ্যে থেকে কেউ একজন নিয়েছে, মেয়েরা কেন আন্ডার প্যান্ট চুরি করবে? তো সুডো তখন বলে মেয়েদের প্যান্টিকে ছেলেরা পরবে নাকি? আমার মনে হয় এটা সেকশন সির ওই ইবোকি নিয়েছে। কিন্তু মেয়েরা ওর কথা শুনে এবং বলে তোমরা সবাই লাইনে দাঁড়াও, তোমাদেরকে চেক করবো। তো সব মেয়েরা ইউসুকে চেক করার জন্য বলছিল, কারণ ইউসুকে সবাই বিশ্বাস করে। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকল ছেলেরা লাইনে দাঁড়িয়ে গিয়েছে এবং ওদেরকে চেকিং করছিল ইউসু। তো আয়নাকোজি ইকের পেছনে দাঁড়িয়ে ছিল আর ইকে বলতে থাকে ভাই কি হয়েছে, কোনো সমস্যা? আর ইকের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝতে পারে ওর হাতে ব্যাগ এবং ওর ব্যাগে কিছু রয়েছে। আর তখনও বলে ইকে তুই তোর ব্যাগটা চেক কর। তো এরপর ইকে যখন ব্যাগ চেক করে তখন সত্যি সত্যি ওই প্যান্টিটা পেয়ে যায়। তো একে বা ইকে তো ভয় পেয়ে যায়। তো একে বলে বিশ্বাস কর ভাই, মরা কুত্তার কসম আমি এটা করি নাই। আর তখন ওর সামনের জন বলে বাহানা করিস না, আমি জানি তুই কোন ধরনের লোক। কিন্তু একে তখন আয়নাকোজির দিকে তাকায় এবং বলে ভাই তুই তো আমার উপর ভরসা করতে পারিস, আমি এটা করিনি। আয়নাকোজি তখন সব পরিস্থিতি বিবেচনা করে বলে আমি জানি না, তবে মনে হচ্ছে তুই সেই ব্যক্তি যে প্যান্টিটা চুরি করেছিস। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, সত্যি তুই যদি দোষী হতি তাহলে এই ব্যাগ নিয়ে তো আর লাইনে দাঁড়াতি না। আর তখন আরেকজন বলে আমার তো মনে হচ্ছে কেউ আর ব্যাগে এটা রেখে দিয়েছে। তো একে তো ঘাবড়ে যায় যদি ধরা পড়ে এবং ঘাবড়ে গিয়েও করে কি আয়নাকোজিকে এটা দিয়ে দেয়। আয়নাকোজি তখন ওই জিনিসটা নিজের পকেটের মধ্যে রেখে দেয়। তো আয়নাকোজি মনে মনে ভাবতে থাকে কাজটা কি করলাম আমি তো ধরা পড়ে যাবো। এরপর সকল ছেলেদের কাপড়ের চেকিং হয় আর তারপর আয়নাকোজির পালা আসে এবং ইয়োসো দেখতে পায় যে আয়নাকোজির পকেটে ওই প্যান্টিটা রয়েছে। তবে তারপরেও সকল মেয়েদের বলে দেয় না, কোনো ছেলেদের পকেটে আমি ওটা পাইনি। তো মেয়েরা তখন বলে তুমি যেহেতু বলেছো ইয়োসো তাহলে এটা সত্যি হবে। আর এরপর সন্ধ্যার দৃশ্য দেখানো হয় যেখানে ইয়োসো আর আয়নাকোজি একা কথা বলছে। তো ইয়োসো তখন আয়নাকোজিকে বলে তুমি এই জিনিসটা আমি বুঝলাম না কিভাবে। আয়নাকোজি বলে এই জিনিসটা আমাকে একে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না ওর কাছে এই জিনিসটা কিভাবে এসেছে। তো ইয়োসো তখন আয়নাকোজিকে বলে আমি এটা সম্পূর্ণ বিশ্বাস করি যে তুমি এই কাজ করতে পারো না, তোমার উপর আমার এতটুকু ভরসা রয়েছে, বাট তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে যে আমাদের মধ্যে থেকে এই কাজটা কে করতে পারে। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় এই প্যান্টি চুরি কে করতে পারে? আমার যেটা মনে হয় এটা সুডো অথবা ওই যে সুডোর সাথে যে আরেকটা থাকে ইয়াসামিরো নাকি কি নাম, এই সারাদের নামও মনে থাকে না। তো ওদের দুজনের একজন হতে পারে, কারণ ওরাই কিন্তু এর আগে ক্যামেরা সেট করতে গিয়েছিল মেয়েদের বাথরুমে বা চেঞ্জিং রুমে। আর প্যান্টি চুরি একমাত্র ওদের দ্বারাই পসিবল, এমনকি একে শালাও যুক্ত থাকতে পারে, ওকে তো বিশ্বাস নেই। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নেব। তো তবে তোমাদের জন্য একটা দুঃসংবাদ বা সুসংবাদ আমি কি বলবো আমি নিশ্চিত নই। আমরা এই চ্যানেলটাকে ডিসকন্টিনিউ করতে চাচ্ছি। তুমি ঠিকই শুনেছো, স্পন্সরশিপ আসলেও আমরা ডিসকন্টিনিউ করতে চাচ্ছি। আর ডিসকন্টিনিউ করার কারণটা হচ্ছে দেখো আমাদের দুটো অ্যানিমেশন চ্যানেল চালানোর ফলে যেটা হচ্ছে আমাদের যে মেইন র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটা ছিল সেটার ভিউয়াররাই কিন্তু এখানে এসেছে। তো এর ফলে যেটা হচ্ছে বেশিরভাগ ভিউয়ারদের কাছে কিন্তু অত সময় থাকে না যে দুইটা চ্যানেলে ভিডিও দেখবে। তো এই চ্যানেলের প্রভাবটা আমাদের ডাইরেক্টলি গিয়ে পড়ছে হচ্ছে র্যান্ডম অ্যানিমেশনে। মানে বুঝতেই পারছো অ্যানিমের ভিউয়ার কিন্তু এমনিতেই কম রয়েছে। তো তার উপর যদি আমরা দুইটা চ্যানেল চালাই তারপর একই কোম্পানি থেকে, তাহলে সেম অডিয়েন্সটা আমরা ভাগ করে নিচ্ছি। তো এর জন্য আমাদের র্যান্ডম অ্যানিমেশনের প্রবলেম হচ্ছে। তো এই কারণে আমরা অনলি জাপানের চ্যানেলটা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তবে অবশ্যই এই পুরো সিজনটা শেষ করার পরে আমরা বন্ধ করব। তবে বন্ধ করার আগে অবশ্যই আমাদের টিম নিয়ে আমরা বসবো যে কি হিসেব নিকেশ করা যায়, কারণ তোমরা জানো আমরা হচ্ছে প্রফেশনাল ইউটিউবার। তো আমাদের অনেক হিসেব নিকেশ করতে হয়, খালি কন্টেন্ট বানিয়ে দিলাম এরকম একটা ব্যাপার নয়। একটা কন্টেন্ট দিলাম যদি না চলে আমাদের আবার আরেকটা কন্টেন্ট দিতে হয়, কারণ আমাদের রেসপন্সিবিলিটি অনেক। কারণ র্যান্ডম ভিডিও চ্যালেঞ্জ যখন একা ছিল তখন আমার একার চ্যানেল ছিল, যা ইচ্ছে তাই করতে পারতাম। এখন আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, ইনকামের হিউজ একটা পরিমাণ দিতে হয় আমাদের পার্টনারকে। মানে যেখান থেকে আমরা ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসি, স্ক্রিপ্ট রাইট করে নিয়ে আসি, সেখানে টাকা দিতে হয় হিউজ পরিমাণে। এবং তোমাদের মধ্যে থেকে কিন্তু আমরা সকল স্ক্রিপ্ট রাইটার নিয়েছি। তো এই দর্শকরা আমাদের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। তো মূলত আমাদের চ্যানেলগুলো বাণিজ্যিক, যার জন্য অন্যান্য কোম্পানির মতো আমাদেরও মাঝে মাঝে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মানে আসলে ইমোশন বা আবেগ দিয়ে আমরা কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, আবেগ দিয়ে আমি একটা কাজ করেছিলাম লাইফে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার থেকে আমি রেগে চলে এসেছিলাম। তবে আমি মনে করি আমি উপযুক্ত সময়ে চলে এসেছিলাম, মান সম্মান থাকতে থাকতে চলে এসেছিলাম। আর ওখান থেকে চলে আসার কারণ ছিল একটাই, ব্যাপক টক্সিক একটা কমিউনিটি ছিল, আমি জাস্ট নিতে পারছিলাম না। আর এখানে লক্ষ্য এই এনিমি সেক্টরটা প্রচুর টক্সিক এবং আমাদের অবশ্যই ভবিষ্যতে প্ল্যান রয়েছে যে টোটালি আমরা এই এনিমি থেকে আমরা বিদায় নেব আস্তে আস্তে। মানে আমরা যথেষ্ট গবেষণা করছি যে যেমন ধরো আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে সকল ধরনের সিনেমা চালাচ্ছি, স্যাভেজে আমরা মুভি সিরিজ চালাচ্ছি, আর বাকি দুইটা চ্যানেলে আমরা সেম কন্টেন্ট চালাচ্ছি, মানে জাপানিজ এনিমে, যার জন্য দুইটা চ্যানেলই শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের দুইটা উপায় রয়েছে, হয় এই চ্যানেলটাকে ডিসকন্টিনিউ করে বিক্রি করে দেওয়া, নয়তো এখানে ভিন্ন ধরনের কোনো কন্টেন্ট আনা। তো আমরা এখনো জানি না আমরা এটা কি করব, এবং ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় আমরা র্যান্ডম অ্যানিমেশনেও হয়তো কন্টেন্ট সুইচ করতে পারি, আমরা জানি না কখন কি করতে হবে। তবে তোমরা আমাদের উপর কোনো অভিযোগ রেখো না, কারণ দেখো তোমরা তো জাস্ট ভিডিও দেখো, কিন্তু আমাদের সংসার চালাতে হয়। তোমাদের
তোমাদের কাছে যেটা আনন্দ, আমাদের কাছে সেটা মনে করো যে কষ্ট করে কাজ করি 2টা পয়সা আয় করার জন্য। আমি সরাসরি বলছি, আমাদের অনেক হিসাব করে পদক্ষেপ নিতে হয়। আমি জানি না, হয়তো আমাদের এই ডিসিশনটা, এই চ্যানেলটা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, তবে তারপরে আমাদের একটা স্টেপ নিতে হবে। হয় কন্টেন্ট সুইচ করতে হবে, নয়তো চ্যানেলটা ডিসকন্টিনিউ করতে হবে, বা রিআপলোডের কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে। তো যাই হোক, তোমরা মানসিকভাবে প্রস্তুতি রেখো, কারণ অনলি জাপানিজ নামে এই চ্যানেলটা সর্বোচ্চ আর 2 দিন থাকবে আর কি। তারপর হয় চ্যানেলটা আমরা বিক্রি করে ফেলবো, যার কাছে বিক্রি করবো সে কোন নাম নেবে তার ব্যক্তিগত ব্যাপার। কিংবা আমরা যদি বিক্রি না করি, কন্টেন্ট সুইচ করি, কি কন্টেন্ট আনবো তার উপর ভিত্তি করবে হচ্ছে এই চ্যানেলের নাম কি হবে। তো তোমরা সবাই ভালো থেকো। তবে অনলি জাপানিজ থেকে শেষ দিনের মতো যখন বিদায় নেবো, জিনিসটা অনেকটা কষ্টকর হবে। আর কোনোদিনে বলা হবে না অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তবে এখনো 2 দিন সময় আছে, এজন্য 2 দিন আগেই জানিয়েছি আমি, কারণ হঠাৎ করে জানালে তোমাদের বেশি কষ্ট হতো। এবং আমরা এটাও জানি না যে র্যান্ডম অ্যানিমেশনের সাথে কি হবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের ইউটিউবিং ক্যারিয়ারই পুরো শেষের দিকে। আমাদের যে মেইন চ্যানেল, যেটা র্যান্ডম ভিডিও চ্যানেল, সেটাই প্রায় ডেড হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা সর্বোচ্চ শঙ্কিত অবস্থায় রয়েছি এবং আমরা সবাই মিলে প্ল্যান করছি যে কোন কন্টেন্ট আনা যায়, কোন চ্যানেলটাকে কোন ভাবে সুইচ করা যায়, কিভাবে টিকিয়ে রাখা যায়। মানে আমাদের ভিউ টার্গেটই মূলত থাকে হচ্ছে 1 লাখ ভিউজ, সেটা র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য হোক, স্যাভেজের জন্য হোক। তো এই মুহূর্তে স্যাভেজ চ্যানেলের যে ভিউ রয়েছে আমরা খুব খুশি, বাট র্যান্ডম, তারপর অ্যানিমেশন এবং অনলি জাপানিজ, এই 3টা চ্যানেল নিয়ে আমরা খুব টেনশনে আছি। তবে অনলি জাপানিজ চ্যানেলটার ভিউ নিয়ে কোনো প্রবলেম না আমাদের, তবে প্রবলেমটা হচ্ছে সেম কন্টেন্টে আমরা 2টো চ্যানেল চালাতে চাচ্ছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের পরিস্থিতি, কারণ আমি যেটা বিশ্বাস করি, কন্টেন্ট সুইচ করেও যদি আমরা টিকে থাকি, একবারে হারিয়ে যাওয়ার চেয়ে অবশ্যই সেটা বেটার হবে। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।